এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে সেট তত্ত্ব চলছে, সেট থিওরি যে চ্যাপ্টার চলছে ক্লাস 11-এর, সেই ক্লাস 11-এর আজকে দ্বিতীয় ক্লাস। সেটা প্রথম দিন আমরা কী করেছিলাম, সেটের কিছু সেটের সংজ্ঞাটা করেছিলাম, সেট কাকে বলে, এরপরে সেটকে আমরা কিভাবে লিখি, আর তারপরে আমরা করেছিলাম যে সেটের দুই প্রকারভাবে আমরা সেটকে উপস্থাপন করতে পারি, সেই দুটো করেছিলাম। তো আজকে আমরা কি করব, কিছু নির্দিষ্ট টাইপের সেট যেগুলোকে আমরা বারবার ব্যবহার করব আমাদের সামনে আগে যখন পড়তে যাব তখন, তো সেই কিছু সংজ্ঞা আমরা এখন করব। তো প্রথমে আসি সসীম সেট। প্রথমে আমরা যে সংজ্ঞাটা করব সেটা হচ্ছে সসীম সেট। সসীম সেটের ইংরেজি হচ্ছে ফাইনাইট সেট। তো কাকে বলে ফাইনাইট সেট? আমরা দেখেছিলাম যে সেটের যখন আমরা উদাহরণ লিখেছিলাম, যেমন আমি যদি লিখি a = 1 2 3 4, আর এই যে ভেতরের যে এগুলো ছিল পদগুলো ছিল, সেগুলোকে ভেতরে যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারগুলোকে কি বলা হতো? পদ বা সদস্য বলা হতো, বা এলিমেন্ট ইংরেজিতে। এটা তো আমরা এর আগেই করেছি। তো ফাইনাইট সেট কাকে বলে? যদি কোনো সেটে ফাইনাইট সেট কাকে বলে? যদি কোনো সেটে ফাইনাইট সংখ্যক পদ থাকে। তাহলে আমরা যদি লিখি এটাকে, যদি কোনো সেটের মধ্যে সসীম সংখ্যক পদ থাকে, তাহলে তাকে সসীম সেট বলে। তাহলে ফাইনাইট কি? সসীম। এখানে আমরা যদি দেখি যে a = 1 2 3 4 চারটে আছে, এটাতে সসীম, এটা তো শেষ আছে, নির্দিষ্ট একটা সংখ্যা আছে, তাহলে এটাকে কি বলবো? সসীম সংখ্যা। আবার আমরা যদি কোনো এক্সাম্পল নিই, এর পরে b = সেট নিলাম 1 2 3 4, এটা চলতেই থাকবে, আগে গিয়ে একদম হবে এরকম যদি সংখ্যা একটা নিয়ে নিই, তাহলে এটাও কিন্তু সসীম। কতটা সসীম? যে এই যে সংখ্যাটা আমরা পাচ্ছি, এই যে সংখ্যাটা পেয়েছি, সে এতটা পর্যন্ত যাচ্ছে, মানে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যাচ্ছে, এমন তো না যে তার কোনো শেষ নেই। সসীম, যতই বড় নাম্বার, এর থেকেও যদি আমরা কোনো বড় নাম্বার নিই না কেন, এর থেকেও যদি বড় নাম্বার নিই, বিগ নাম্বার নিই, তারপরেও কিন্তু এটা সসীমই থাকবে, অসীম হবে না। যার শেষ আছে, যার এদিকে হয় এদিকে শেষ থাকবে, না হলে এদিকে শেষ, দুদিকেই শেষ থাকবে, যে কোনো একদিকে শেষ হলে হবে না, দুদিকে থাকতে হবে, তাহলে তাকে কি বলা হবে? সসীম সেট বলা হবে। তাহলে সসীম সেট যদি এরকম হয় যে যার সদস্য সংখ্যা কি হবে? সসীম হবে, তাকে সসীম সেট বলা হয়। এরপরে আসবো অসীম সেট। অসীম সেটের ইংরেজি কি হবে? ইনফাইনাইট সেট। সেম, এটাও হবে যেমন আগের যেমন সংজ্ঞাটা দিলাম, ডেফিনেশনটা দিলাম, এখানেও তাই হবে, সেই রকমভাবে ডেফিনেশন হবে। কি হবে? যদি কোনো সেটের মধ্যে অসীম সংখ্যক পদ থাকে, তাহলে তাকে অসীম সেট বলা হবে। যদি কোনো সেটের মধ্যে অসীম সংখ্যক পদ থাকে, তাহলে তাকে কি বলা হবে? তাহলে তাকে বলা হবে অসীম সেট। এর উদাহরণ যদি আমরা নিই, তাহলে কীরকম হবে এদের উদাহরণগুলো? যেমন আমি একটা সেট নিলাম সি সেটটা কেমন নিচ্ছি? জোড় সংখ্যা নিচ্ছি। জোড় সংখ্যা মানে হচ্ছে 0 2 4, তারপরে 6 8 10 12, এরকমভাবে জোড় সংখ্যা তো একটা চলতেই থাকবে, এর কি সীমা থাকবে? কি থাকবে না।
ঠিক আছে, তাহলে এরকমভাবে যদি চলতেই থাকে তাহলে তার কোনো সীমা থাকছে না। এই যে সাইডে ডান দিকে দেখছি তার কোনো সীমা নেই, এ অনন্ত পর্যন্ত চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই রকম সেটটাকে বলা হচ্ছে সসীম সেট, অসীম সেট, কারণ এর কোনো সীমা নাই। এটা কিসের সেট? বিজোড় সংখ্যার, জোড় সংখ্যার সেট। তাহলে এইরকম কিছু ইম্পর্টেন্ট অসীম সেট আছে যেগুলো আমাদের উদাহরণ একদমই না জানলে নয়, একদম জানতে হবে। প্রথমে আসি বাস্তবিক সংখ্যা। বাস্তবিক সংখ্যা ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। একে আমরা এন দিয়ে লিখি। কি দিয়ে লিখি? এন দিয়ে। এটা কেমন হয়? 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 এরকমভাবে চলতে থাকবে। কত দূর পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এটা একটা অসীম সংখ্যা। তো এটার কী নাম? ন্যাচারাল নাম্বার। এগুলো আমরা আগেই পড়েছি, তাও একবার রিভাইজ করে দিচ্ছি। এরপরে হচ্ছে অখণ্ড সংখ্যা। ইংরেজিতে বলে হোল নাম্বার। এর সংকেত হচ্ছে ডাব্লিউ। এখানে কি হবে? ওপরে যে সংখ্যাগুলো আছে তার সঙ্গে একটা নাম্বার যোগ হবে, শুধু 0 যোগ হবে, বাকি ওপরে যেগুলো ছিল সেগুলোই বসবে। এটা চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাও হচ্ছে ইনফিনিটি, মানে অসীম সেটের উদাহরণ। এরপরে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার। ইন্টিজারকে লেখা হয় জেড দিয়ে। এখানে কি হবে? এই যে যেগুলো প্রথমে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো তো থাকবেই, যেমন এখানে ছিল 0, তারপরে ছিল 1, তারপরে ছিল 2, তারপরে ছিল 3, তারপরে ছিল 4 5, এগুলো তো থাকছেই। এদিকেও আসবে, এদিকেও আসবে, কি আসবে? -1, -2, -3, এরকমভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই দিকেও ইনফিনিটিতে যাচ্ছে, এদিকেও ইনফিনিটি যাচ্ছে, কিন্তু এখানে সবসময় কী হবে? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ভাঙাগুলো আসবে না, যেমন 1 2 2 3 এইসব নাম্বারগুলো আসবে না। এরপরে আসবে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার, এটাকে বলা হয় কিউ দিয়ে চিহ্নিতকরণ করা হয়। এখানে কি হবে? এখানে এই যে পুরনো সংখ্যাগুলো ছিল, যেমন হচ্ছে -2, -1, যেমন হচ্ছে -2, -1, 0, 1, 2, এরকমভাবে চলতেছিল। তাহলে এর মাঝখানেওগুলো কিন্তু আসবে, -3/2, -1/2, তারপরে 1/2, এইসব নাম্বারগুলো আসবে। তার মানে আমরা বলতে পারি যে যেসব সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যাবে, যেখানে কি হবে? কিউটা নট ইকুয়াল টু 0, মানে নিচেরটা শুধু 0 হবে না, বাকি সবগুলোই যা ইচ্ছা হতে পারে, তাহলে সেইটাকে কি বলা হবে? মূলদ সংখ্যা বলা হবে। তাহলে এটাও কিন্তু একটা অসীম সেটের উদাহরণ। তাহলে মূলদ সংখ্যা গেল। মূলদ সংখ্যার পরে অমূলদ সংখ্যা। এটাকে বলা হয় ইররেশনাল নাম্বার। এটাকে প্রকাশ করা হয় আই দিয়ে। তাহলে ইরেশনাল নাম্বার কোনগুলো হবে?
-√2 আমরা যদি নিই, তারপর হচ্ছে -√2, তারপর হচ্ছে √2, √3, √5, √6, এইসব নাম্বারগুলো ইরেশনাল হবে। এখানে একটা জিনিসই দেখতে হবে, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না, আকারে প্রকাশ করা যায় না, তাহলে সেগুলো কি হবে? এরপরে আসবে বাস্তবিক সংখ্যা। এটাকে নাম দেওয়া হয় রিয়েল নাম্বার ইংরেজিতে। তার মানে হচ্ছে আর দিয়ে করা হয়, এটাকে আমি বলতে পারি এই যে কিউ আর ইউনিয়ন আই। ইউনিয়ন মানে হচ্ছে এই দুটো সেটের যোগ, ইউনিয়ন মানে যোগ, মানে এখানে যা থাকবে ওখানে থাকবে, এরকম সবগুলোকে নিয়ে, এখানেও যা আছে এগুলো আছে সবগুলোকে একসাথে, কিন্তু দুটোকে একটা সংখ্যাকে দুবার লিখবো না। তাহলে এইটা হচ্ছে যে আমাদের যে রিয়েলের যে বাস্তব লাইন আছে, নাম্বার আছে, যেমন 0, 1, 2, এদিকে -1, -2, -3, 3, এই যে লাইনটা আছে, এই লাইনে যতগুলো নাম্বার আছে সবগুলো এখানে, এখানে যেমন এই নাম্বারগুলো তো আছেই, এর মাঝখানেও যেমন এখানে হাফ আছে, এখানে 3/2 আছে, হ্যাঁ, এখানে আরও যতগুলো, এখানে হাফ, 3/2, হচ্ছে 5/2, তারপর এখানে -1/2, -3/2, এই যতগুলো নাম্বার আছে এখানে ভিতরে যতগুলো নাম্বার আছে সমস্ত নাম্বারগুলো নিয়ে এই রিয়েল নাম্বার হয়। তাহলে এগুলো দেখো সবই কিন্তু হচ্ছে অসীম সংখ্যা, কোনোটাই কিন্তু সসীম নয়। তাহলে অসীম সেট এগুলো, তাহলে এগুলো সব কী হবে? অসীম সেটের উদাহরণ হবে। তো এই যে কিছু এই যে সংখ্যাগুলো আমরা উদাহরণগুলো দিলাম অসীম সেটের, এগুলো কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়েছো, এমনকি 9-এও পড়েছো, কিন্তু এই সেটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আমি আর একবার রিপিট করে দিলাম। তাহলে এগুলো হচ্ছে অসীম সেটের উদাহরণ। এরপরে কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন হচ্ছে একপদী সেট। এটাকে ইংরেজিতে বলা হয় সিঙ্গেলটন সেট। তার মানে এখানে কি বুঝতে পারছি? একপদী, একটাই পদ থাকবে। তাহলে আমি যদি একটা উদাহরণ নিই, আমি একটা উদাহরণ নিলাম, তাহলে সেই সেটের মধ্যে কতগুলো পদ থাকবে? এক পদ। তার মানে আমি একটাই নিতে বললাম, যেমন 1, এটা একটা উদাহরণ। আমি যদি আর একটা নিই 2, এটাও একটা উদাহরণ। আমি একটা নিলাম আমি একটা নিলাম বি, একটা নিলাম সি, হ্যাঁ, এগুলো তো কতগুলো আছে, এখানে একটাই আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, এখানেও একটা আছে, এখানে একটা, সমস্ত জায়গাতে একটা আছে। মানে যেখানে একটাই পদ থাকবে সেই সমস্ত সেটগুলোকে বলা হবে একপদী সেট। তাহলে আমরা তো দেখতে পেলাম যে এগুলো রোস্টার ফর্মে করা আছে। রোস্টার ফর্মে মানে কি আছে? আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি রোস্টার ফর্ম। তাহলে একটা আমি এক্সাম্পল দেখে নিই, যেটা আমি সেট বিল্ডারে দেবো, বা সেট নির্মাণ, মানে যেটাতে আমি তৈরি করার যেটাতে হবে সেই পদ্ধতিতে একবার যদি দেখি। যেমন আমি বলি যে একটা সেট নিলাম বি, সেটা কেমন হবে? বি সেটের মধ্যে সেই সমস্ত এক্স আছে যারা কি হবে 2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট হবে, আর এক্সটা কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে, মানে এক্সটা হবে ন্যাচারাল নাম্বার, এক্স হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এই রকম যদি একটা উদাহরণ নিই, তাহলে ন্যাচারাল নাম্বারগুলো আমি যদি উদাহরণ দেখতে চাই, তাহলে আমি কি দেখতে পাবো? ন্যাচারাল নাম্বার উদাহরণ হচ্ছে 1, 2, 3, 4, এরকম। তাহলে এখানে দেখো আছে 2 আর 3-এর মাঝখানে, 2 আর 3-এর মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার কি আছে? 2 আর 3-এর মাঝখানে তাহলে কোনো ন্যাচারাল নাম্বার নেই। তাহলে কোনো ন্যাচারাল নাম্বার পাচ্ছি না, তার মানে এখানে একটাও সেট পাচ্ছি না। কিন্তু আমি যদি এখানে একটু কন্ডিশনটা চেঞ্জ করে দিই, এখানে সমান করে দিলাম, তাহলে বলছে 2 আর 3-এর মাঝখানে হবে, আর সাথে কি হবে? যে 2ও থাকতে পারে। তার মানে 2 আর 3-এর মাঝখানে তো কেউ নেই, কিন্তু এখানে 2 যেহেতু সমানটা দেওয়া আছে, তাই এখানে 2 সংখ্যাটাও আসবে। তাহলে 2 সংখ্যাটাও যদি আসে, তাহলে এই সেটের মধ্যে কে থাকবে? একমাত্র 2 থাকবে। তাহলে এখানে কয়টা পদ আছে? একটাই পদ আছে, একটাই পদ।
তাহলে একে আমি কি বলতে পারি, একপদী বা সিঙ্গেল টোন বলতে পারি, সিঙ্গেল টোন সেট বলতে পারি। তাহলে এটা একটা উদাহরণ হয়ে গেল। কিন্তু এটা কোন ফর্মে হলো, এটা হচ্ছে সেট বিল্ডার, সেট বিল্ডার ফর্ম। তাহলে দুটো ফর্মে আমরা এক্সাম্পল দিলাম। এরপরে আমরা আসব নতুন সেট, শূন্য সেট। শূন্য সেট বা ইংরেজিতে বলা হয় এটাকে নাল সেট। তাহলে ইংরেজিতে, বাংলাতে কি শূন্য সেট বা খালি সেট, আর ইংরেজিতে নাল সেট বা ভয়েড সেট। তাহলে এখানে কি হবে, এটা দেখে নাম শুনে বুঝতে পারছি শূন্য সেট, তার মানে এখানে কোনো কিছুই থাকবে না। এর আগে যেমনটা ছিল একপদী, যেখানে একটা পদ ছিল, এখানে কোনো কিছুই থাকবে না। তার মানে এই যে সেটটা হবে, এই সেটে কোনো পদ থাকবে না, কোনো পদ থাকবে না। তাহলে এইটাকে ইংরেজিতে এটাকে একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে ফাই, বা এই ফাই সেটটাকে আবার এই রকমভাবে লেখা যায়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কোনো কিছু থাকবে না, খালি থাকবে, তার জন্য এটার নামও খালি সেট বলা হয়। এবার এটা তো আমরা রোস্টার ফর্মে দিচ্ছি, তাহলে আমি একটা সেট বিল্ডার দেখে নিই, মানে কোনো একটা ধর্ম দিয়ে আমি দেখিয়ে দেবো যে এখানে কোনো সেট নেই। যেমন আমি আগের এক্সাম্পলটাই যদি নিই, যেটা নিয়েছিলাম বি, এক্স আসদের 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3, আর এক্স হলো স্বাভাবিক সংখ্যা। যদি এইরকম হয় এক্স হলো স্বাভাবিক সংখ্যা, তার মানে আগে দেখছিলাম যে এখানে দেখো 2 আর 3-এর মাঝখানে কোনো তো স্বাভাবিক সংখ্যা থাকে না, তার মানে এখানে কোন সেট থাকবে, এখানে খালি সেট থাকবে। এটাকে আমরা এইভাবে ফাইও লিখতে পারি, তার মানে এটা একটা উদাহরণ হয়ে গেল যেখানে 2 আর 3-এর মাঝখানে কোনো সেট থাকবে না। তো এইরকম আমরা অনেক এক্সাম্পল নিতে পারি যে 5 আর 6-এর মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা থাকবে না। তারপরে আমি যদি বলি যে 5 আর 7-এর মধ্যে কোনো অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, 5 আর 7-এর মধ্যে কে থাকবে, 6, কিন্তু সেটা কিন্তু নয়, যে সেটা যুগ্ম নয়, সেটা অযুগ্ম নয়। তাহলে আমি বলতে পারি 5 আর 7-এর মধ্যে কোনো অযুগ্ম সংখ্যা। এইরকম অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। তাহলে এটা হলো শূন্য সেট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে উপসেট। এই যে উপসেট করব, এই উপসেটটার ইংরেজি হচ্ছে সাবসেট। আর একটা কথা আমরা মাথায় রাখবো, উপসেট বা সাবসেট এটা হচ্ছে সেটের মধ্যে সব থেকে বেশি কাজে লাগে। তাই এইটার ডেফিনেশনটা সব থেকে আগে ভালোভাবে শিখতে হবে। বাকিগুলোতে এমনি নর্মালি আমরা মনে রাখতেই পারবো যে একটা পদ হলে এক সেট, সসীম সংখ্যা হলে সসীম সেট, অসীম সংখ্যা হলে অসীম সেট, না থাকলে কেউ যদি না থাকে তাহলে সেটা শূন্য সেট। কিন্তু উপসেটের সংজ্ঞাটা সব থেকে ভালো করে করতে হবে। তাহলে উপসেটের সংজ্ঞাটা যদি আমি লিখতে যাই তাহলে কি লিখব, যে মনে করি দুটি সেট এ এবং বি এমন যে, কেমন হবে, বি সেটের সমস্ত পদ এ সেটেরও পদ হবে। তার মানে এখানে কি বোঝাচ্ছে, যে বি সেটটাতে যতগুলো পদ আছে, বি সেটটাতে যে সব পদগুলো থাকবে তারা এতেও থাকবে। এখানে যদি থাকে তাহলে এখানেও থাকবে, তাকে কি বলা হবে, উপসেট বলা হবে। ঠিক আছে। যেমন আমরা এটাকে আমরা কিভাবে লিখি, উপসেটটাকে আমরা যদি কেমনভাবে লিখি এটা দেখাতে চাই, তাহলে আমরা লিখবো যে বিটা যেহেতু ছোট তাহলে ওকে এদিকে রাখবো, আর এটা বড়, সেই মুখটা এদিকে থাকবে। বা এইরকমভাবে লেখা যেতে পারে, এটাকে যদি এদিকে রাখি তাহলে মুখটা এদিকে রেখে এরকম উল্টো করে লেখা যেতে পারে। তাহলে এই যেটা চিহ্নটা দেওয়া হয়েছে সেটা কিসের চিহ্ন, উপসেটের চিহ্ন। ঠিক আছে, এটা কিসের জন্য, উপসেটের চিহ্ন। তাহলে এখানে আমি যদি একটা এক্সাম্পল নিই, কীভাবে লিখবো এক্সাম্পলটা,
মনে করলাম এ একটা সেট নিলাম 1 থেকে 5 পর্যন্ত নাম্বার, তাহলে আর বি একটা সেট নিলাম, সেটা হচ্ছে 2 4। তাহলে আমি এবার চেক করে দেখব যে বি সেটের একটা এলিমেন্ট হচ্ছে 2, সেটা কিন্তু এ সেটেও আছে। বি সেটের একটা এলিমেন্ট 4, সেটা কিন্তু এ সেটেও আছে। তাহলে এ যতগুলো সদস্য ছিল, পদ ছিল, তারা এ সেটেও আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, বি সেটটা এ সেটের উপসেট, এইভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা একটা এক্সাম্পল। তাহলে এইরকমই, এটা তো একটা সসীম দিয়ে এক্সাম্পল দিলাম, একটা অসীম সংখ্যা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। যেমন আমরা লিখতে পারি যে ন্যাচারাল নাম্বার যেটা ছিল, স্বাভাবিক সংখ্যা, সেটা কার সাবসেট হবে? স্বাভাবিক সংখ্যাটা ডব্লিউ, পূর্ণ সংখ্যা। যেমন এই যে উপরে আমরা যদি দেখি গিয়ে, কারণ দেখো যে এই যে পূর্ণ হোল নাম্বার, স্বাভাবিক সংখ্যাটা বলছি যে সাবসেট হবে কার? স্বাভাবিক সংখ্যাটা হবে হোল নাম্বার, পূর্ণ সংখ্যা। 1 এখানেও আছে, 1 এখানেও আছে, 2 এখানেও আছে, 2 এখানেও আছে, 3 এখানেও আছে, 3 এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে, 5 এখানে আছে, এখানে আছে। তাহলে ন্যাচারাল নাম্বারকে পূর্ণ সংখ্যার সাবসেট হিসাবে বলা যেতে পারে। আবার পূর্ণ সংখ্যা যেগুলো আছে সেগুলো কিন্তু আবার ইন্টিজার যেগুলো ছিল সেই ইন্টিজারের মধ্যে অবস্থিত, তাই সেই ইন্টিজারের সাবসেট বলা যেতে পারে। আবার ইন্টিজার রিয়েল নাম্বারের সাবসেট, এটাও বলা যেতে পারে। তাহলে এই যে আমরা ফর্মুলাটা পেলাম, সাবসেটের ফর্মুলা পেলাম, ঠিক আছে। তাহলে ছোট হতে পারে অথবা সমান হতে পারে। তাহলে আমরা এই যে এখানে চিহ্নটা দিচ্ছি, এটাও দিতে পারি, ছোট সমান এটাও দিতে পারি। একটু পরে এই চিহ্নটার ব্যাপারে আমি আবার বলবো, কিন্তু এখন মনে রাখো যে ন্যাচারাল নাম্বার হোল সেটের সাবসেট, আবার হোল নাম্বার ইন্টিজারের সাবসেট, ইন্টিজার আবার রিয়েল নাম্বারের সাবসেট। এখানে হ্যাঁ, এখানে আরেকটা আছে, এখানে আমি আরেকটা জয়েন করাতে পারি। সেটা হচ্ছে ইন্টিজার হচ্ছে মূলদ সংখ্যার সাবসেট, আর মূলদ সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট, এটা কিন্তু জয়েন করতে পারি। তাহলে এগুলো হলো উপসেটের সংজ্ঞা। এবার এই যে সমান দিয়েছিলাম না, যেটা আমি এখানে সমান প্রথমে দিয়েছিলাম না, পরে আবার দিলাম সমান, এই যে এটা 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 কেন দিয়েছিলাম? এটার জন্য আমি আবার একটা ডেফিনেশন বলছি, সেটা হচ্ছে সমান সেট, ইংরেজি হচ্ছে ইকুয়াল সেট। ইকুয়াল সেটের যদি বলা হয় তাহলে আমি এইরকমভাবে এক্সাম্পল যদি লিখতে যাই, একটা সেট এ কে আর একটা সেট বি এর ইকুয়াল তখনই বলা হবে যদি এ এবং বি এর সমস্ত পদ একই হয়। যদি একই হয় তাহলে তাকে কি বলা হবে? ইকুয়াল সেট বলা হবে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল হিসাবে নিতেও যদি চাই তাহলে কীরকম এক্সাম্পল হবে? আমি মনে করলাম এ ইকুয়াল টু 1 2 3, আবার বি ইকুয়াল টু নিলাম 2 3 1। দেখো এখানে অর্ডারটা আলাদা করে দিয়েছি দুটো সেট, কিন্তু তাদের দেখো এলিমেন্টগুলো পুরো একই আছে। তাহলে এলিমেন্টগুলো যদি পুরো একই থাকে তাহলে আমরা কিন্তু তাদেরকে সমান সেট হিসাবে বলতে পারি। তাহলে এটা হয়ে গেল সমান সেটের উদাহরণ। এরপরে আমরা আসব, সেটা হচ্ছে যথার্থ উপসেট। যথার্থ উপসেট, এর আগে আমরা উপসেটের সংজ্ঞা পড়লাম যে যদি এ সেটে বি সেটের কোনো সমস্ত এলিমেন্ট যদি এ সেটের মধ্যে থাকে তাহলে বি সেটকে এ সেটের উপসেট বলা হবে। তাহলে এখানেও সেই সংজ্ঞাটাই আসবে, এখানেও সেই সংজ্ঞাটাই আসবে, শুধু একটুখানি চেঞ্জ হবে। যেমন এই যে সংজ্ঞাটা ছিল, এই সংজ্ঞাটার সেম সংজ্ঞাও আমরা এখানে নেব। দুটি সেট এ এবং বি এমন যে বি সেটের সমস্ত পদ এ সেটেরও পদ হবে, আর একটা এখানে কন্ডিশন থাকতে হবে, কিন্তু
কমপক্ষে একটি পদ এ সেটে থাকতে হবে যেটা বি সেটে থাকবে না। তার মানে যথার্থ হতে গেলে কি হতো, একটা কম হতেই হবে। কোথায়? বি সেট একটা কম হতে হবে। যে বি যে সেটটা নেব সেই সেটটাতে এমন একটা যে এলিমেন্ট থাকবে না যেটা এ সেটে থাকবে। তার মানে এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখতে চাই, আমি একটা বি সেট নিলাম প্রথমে 1 2 3। তাহলে এইটা সাবসেট যদি কার নেব, আমি এ সেট নেব। তার মানে এ সেট বি সেটের সমস্ত সদস্য কোথায়? এ সেটে থাকতে হবে। তার মানে 1 2 3 তো থাকতেই হবে। এর সাথে এমন একটা সদস্য নেব কমপক্ষে একটা যেটা বিতে নাই। তার মানে কি, এখানে দেখো এই যে 4 সংখ্যাটা এখানে আছে কিন্তু এখানে কিন্তু নাই। কমপক্ষে একটা বলেছে, তার মানে আমি এর থেকে বাড়িয়ে নিতেও পারি, আমি এর থেকে বেশি নিতেও পারি। তাহলে এই এ সেটটাকে কি বলা হবে? এই বি সেটটাকে কি বলা হবে? এ সেটের যথার্থ উপসেট। যেমন এটাকে লিখতে গেলে কিভাবে লিখব? বি এইরকম। এর আগে আমরা লিখেছিলাম বি ইকুয়াল চিহ্নটা দিয়েছিলাম এখানে, এর আগে ইকুয়াল চিহ্নটা আমরা দিয়েছিলাম। এর আগে কিন্তু আমরা এই যে এখানে ইকুয়াল চিহ্নটা আছে সেই ইকুয়াল চিহ্নটা দিয়েছিলাম, কিন্তু যথার্থ উপসেট যখন লিখব তখন এখানে কোনো ইকুয়াল চিহ্ন থাকবে না। তাহলে এই যে চিহ্নটা হচ্ছে এটা হচ্ছে যথার্থ উপসেটের চিহ্ন। ঠিক আছে, যথার্থ উপসেটের চিহ্ন। ঠিক আছে, এই যথার্থ উপসেটটা যদি বুঝতে পেরেছি তাহলে এইখান থেকে আরও একটা সংজ্ঞা করা যাবে। সেই সংজ্ঞাটা হচ্ছে অধিসেট, ইংরেজিতে সুপারসেট। তাহলে আগের যেটা ডেফিনেশন দেখলাম যথার্থ উপসেটে সেম জিনিসই হবে, কিন্তু এখানে কি বলবো? সেম উপরের ডেফিনেশন থেকে সেম, এই ডেফিনেশন থেকে আমরা বলবো এ সেটকে বি সেটের অধিসেট বলা হবে বলে। তার মানে বি সেট যদি যথার্থ উপসেট হয় এ এর, তাহলে এ সেটটাকে কি বলবো? বি সেটের অধিসেট। ঠিক আছে, তাহলে এখানে কাকে বলবো? যে এ সেটটাকে বলছি বি এর অধিসেট, বি এর অধিসেট। তাহলে এটাকে কি বলা হবে? অধিসেট বলা হবে। কার? বি এর। এ সেটকে কি বলবো? বি এর অধিসেট। তাহলে এটা একটা হলো বি এর, এ সেটটা হচ্ছে বি এর অধিসেট হচ্ছে। তাহলে এই অধিসেট আমরা বুঝতে পারলাম, যথার্থ উপসেট বুঝতে পারলাম, আর অধিসেটও বুঝতে পারলাম। এরপরে আমরা পড়ব সূচক, সার্বিক সেট। ইউনিভার্সাল সেট। এটাকে কি বলছে? যে আমরা যে সম্পর্কিত আলোচনায় কোনো বিশেষ সংজ্ঞাধীনে আলোচ্য সেটসমূহর একটি নির্দিষ্ট বৃহত্তর সেটকে ওই সেটের সার্বিক সেট বলা হবে। তার মানে আমি যেভাবে একটা সেটকে আমি বর্ণনা করব, প্রথমে যেমন আমি সংখ্যা নিলাম, তো সংখ্যা যদি নিই তাহলে আমি কি বলতে পারি? যে রিয়েল নাম্বার, যে বাস্তবিক সংখ্যা, আমি একটা সেট নিয়েছি সংখ্যা এ, একটা সেট নিয়েছি সংখ্যার সেট 1 2 3 4, এখানে হাফও নিয়ে নিলাম, 1/3 নিয়ে নিলাম, এরকমভাবে নিয়েছি। তাহলে এই যে সংখ্যাটা নিয়েছি এর একটা ইউনিভার্সাল সেট কি হিসাবে লিখতে পারি? সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি লিখতে পারি? ইউ যদি নেওয়া হয় ইউনিভার্সাল সেটটাকে, তাহলে আমি রিয়েল নাম্বার বলতে পারি, বাস্তবিক সংখ্যা, কারণ এগুলো সব কি? সব বাস্তবিক সংখ্যা।
তাহলে সব বাস্তবিক সংখ্যাগুলো কোথায় থাকে? রিয়েল নাম্বার বলা যেতে পারে। তাহলে এটার ইউনিভার্সাল সেট কি বলতে পারি? রিয়েল নাম্বার। তার মানে সার্বিক সেট হিসাবে কি বলবো, যে যে নির্দিষ্ট সংজ্ঞা দিয়ে আমি একটা সেটটাকে লিখবো, যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দিয়ে, সেই বৈশিষ্ট্যতে যে সমস্ত এলিমেন্টগুলো পাওয়া যাবে, সেই সমস্ত এলিমেন্টটাকে বলা হচ্ছে সার্বিক সেট। এবার সার্বিক সেটের পরে হচ্ছে সূচক সেট। সূচক সেট মানে হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কি হিসাবে করবো? যে একটা সেটের কি পাওয়ার সেট কাকে বলে? একটি সেট এর সমস্ত উপসেটের সংকলনকে সূচক সেট বলা হয়। তার মানে কি, একটা সেট নিলাম, তার একটা অনেকগুলো উপসেট পাবো, সেই উপসেটগুলোকে সমস্ত কিছু যদি উপসেট নেওয়া হয়, তাহলে সেই উপসেটগুলোকে বলা হবে, উপসেটের কালেকশনটাকে বলা হবে সূচক সেট। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, খুব সুন্দরভাবে এক্সাম্পলটা দেখব। আমি এ সমান নিলাম, এ বি সি, তিনটে অ্যালফাবেট নিয়েছি। তাহলে আমি যদি প্রথমে এমন একটা এর উপসেট নিচ্ছি যেটাতে কোনো এলিমেন্টই নেই, আমি এখান থেকে কোনো এলিমেন্টই নেব না, তাহলে ফাই একটা পাবো উপসেট। তারপরে আমি কি নেব? একটা একটা করে এলিমেন্ট নেব, যেটা হবে উপসেট। একটা নিলাম, তারপরে আবার একটা নিলাম বি, তারপরে আবার একটা নিলাম সি। এরপরে আমরা কি করব? দুটো করে নেব, এ আর বি, বি আর সি, তারপরে সি আর এ, তারপরে আবার তিনটে নেব। তাহলে এগুলো সব হচ্ছে এই সেটের, এ সেটের উপসেট। এবার এই সেটের কালেকশানটাকে, কালেকশান মানে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো সেট হিসাবে, পাওয়ার সেট, সূচক সেট। তার মানে পি অফ এ। তাহলে পাওয়ার সেটটা কী হবে? এই সমস্ত উপসেটগুলোর কালেকশান। তাহলে এটা হচ্ছে পাওয়ার সেটের ডেফিনেশন, যে একটা সেটের যতগুলো উপসেট পাওয়া যাবে, সমস্ত উপসেটের কালেকশানকে বলা হবে কি? পাওয়ার সেট। ঠিক আছে? এবার এখানে একটা উপপাদ্য আছে। কীরকম উপপাদ্য? একটি সসীম সেটে n সংখ্যক পদ থাকলে সূচক সেটে 2n সংখ্যক পদ থাকবে। ঠিক আছে? তার মানে কি বলছে? যে যদি n সংখ্যক পদ থাকে, তাহলে 2n সংখ্যক পদ থাকবে। যেমন দেখো, যে এই যে উপরে এতে কতগুলো পদ ছিল? এ বি সি, তিনটে পদ। আর পাওয়ার অফ এ মানে সূচক সেটে কতগুলো আছে দেখি? 1 2 3 4 5 6 7 8 আছে 8। আমি 8কে দেখো 2n লিখতে পারি কি পারি না? n মানে হচ্ছে 3, এখানে এতে 3টা ছিল, তাহলে লিখে দিতে পারি। তাহলে এইরকমভাবে বলা যেতে পারে যে সমস্ত সসীম সেটের n সংখ্যক পদ থাকলে তাতে 2n থাকবে। এর প্রমাণটা যদি আমি লিখতে যাই, তাহলে প্রমাণটাকে এইভাবে লেখা যাবে, যে একটা যে কোনো পদ নিয়ে নিই, যেমন এ সেটটা থেকে নিয়ে নিই, এ একটা সদস্য নিলাম, তাহলে এ কে ঘিরে একটা সাবসেট তৈরি করব, আর এ কে বাদ দিয়ে আর একটা সাবসেট তৈরি করব ওখান থেকে। তাহলে এ কে ঘিরে একটা সাবসেট কি হতে পারে? এ হতে পারে, আর এ কে বাদ দিয়ে একটা হতে পারে বিসি। তার মানে কটা তৈরি হলো? এখানে দুটো তৈরি হলো। তাহলে এইরকম প্রত্যেকটা এলিমেন্টের জন্য দুটো দুটো করে তৈরি করতে পারি। তাহলে দুটো দুটো করে তৈরি করতে পারলে 2 দিয়ে গুণ করে দেব n সংখ্যক, তাহলে এটা হয়ে যাবে 2n। ঠিক আছে? এখানে যেটা হচ্ছিল যে দুটো করে তিনটে আছে,
তাহলে তিনটে যদি ছিল তাহলে টু দি পাওয়ার কিউব সমান n, তাহলে এখানে হয়ে গেল। যদি n সংখ্যক থাকে তাহলে টু দি পাওয়ার n, আর যদি তিনটে থাকে তাহলে টু দি পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূচক সেটের এক্সাম্পল বা প্রমাণ, উপপাদ্যের প্রমাণ। দুটো তিনটে উপপাদ্য আছে, খুব ছোট ছোট উপপাদ্য কিন্তু ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে শূন্য সেট যে কোনো সেটের উপসেট। ঠিক আছে, তার মানে আমরা যদি যে কোনো একটা সেট নিই, এ যাই থাকুক না কেন, তাহলে এর একটা উপসেট হবে শূন্য। শূন্য সেট কি হবে? এ সেটের একটা উপসেট হবে। তাহলে এরকম যে কোনো সেটই নিই না কেন, শূন্য সেট তার একটা উপসেট হবে। এরপরে 2 নম্বরে বলছে প্রত্যেক সেট নিজেই নিজের উপসেট। কিভাবে? আমি যদি এ একটা সেট নিলাম 1 2 3, আর এটাকে যদি আবার এই লিখি, তাহলে আমি এখান থেকে দেখাবো যে এই এ সেটটা এই এ সেটের উপসেট। কিভাবে? এখানেও 1 আছে তো এখানেও 1 আছে, এখানে 2 আছে তো এখানেও 2 আছে, এখানেও 3 আছে তো এখানেও 3 আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি পারি না যে এ সাবসেট অফ এ, উপসেট অফ এ? লিখতেই পারি। তাহলে এইরকমভাবে আমি দেখাতে পারি যে কোনো সেটের জন্যই যে প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট। 3 নম্বরে আমি যাব, এখানে একটা জিনিস হচ্ছে যে এ সেট যদি বি সেটের উপসেট হয় এবং তার সাথে সাথে বি সেট হচ্ছে সি সেটের উপসেট, তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি প্রথম যে সেটটা সেটা সি সেটের উপসেট হবে। কিভাবে হচ্ছে এটা প্রমাণটা দেখে নিই একটু। প্রমাণটা হচ্ছে যে এ সেটের এখানে দেওয়া আছে এটা, এইটা মানে কি হবে? এ সেটের সমস্ত পদ বি সেটের পদ। ঠিক আছে, আবার তারপরে এই যে এটা যেটা লেখা আছে এটা মানে কি? বি সেটের সমস্ত পদ সি সেটের পদ। কারণ এ সেটের মধ্যে যেসব পদগুলো আছে সেগুলো সব বি সেটেও আছে। আবার সেম জিনিস এখানে বলছে বি সেটের যে সমস্ত পদ আছে তারা সি সেটেও আছে। তার মানে আমি কি বলতে পারি যে এগুলা এ সেটের পদগুলো বিতে আছে, আবার এই বি সেটের পদগুলো সিতে আছে। তার মানে এটাও এখানে থাকবে, তাই না? তার মানে এখান থেকে আমি বলা যেতে পারে এ সেটের সমস্ত পদ সি সেটের পদ। আমি যদি এক্সাম্পল নিয়ে দেখি যে এ ইকুয়াল টু 1 2 3, তাহলে বি ইকুয়াল টু কী হবে? এর সমস্ত পদ বিতে থাকতে হবে, তার মানে 1 2 3 তো থাকতেই হবে। আমি আরও দুটো নিয়ে নিলাম বেশি, 3 4 5। তার মানে এবার আমি আবার কি করব, সি সেটটাকে এমনভাবে করব যে 1 2 3 4 5 তো থাকতেই হবে, কারণ বি সেটের পদ সমস্ত সি সেটে থাকতে হবে। সাথে আমি আরও একটা দুটো বেশি নিয়ে নিলাম, তাহলে এটা হলো। তার মানে আমি এখান থেকে দেখতে পারি যে এ সেটে যেগুলো আছে সেগুলো কিন্তু সি সেটেও আছে। দেখো সি সেটও কিন্তু আছে। তাহলে কি এখান থেকে বলতে পারি যে এ সেট সি সেটের সাবসেট? বলতেই পারি। তো সেম আর একটা উপপাদ্য আছে, যদি একবার এ সেট বি সেটের সাবসেট হয় আর একবার বি সেট এ সেটের সাবসেট হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু বি। এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা যদি কেউ করতে পারো এটা তাহলে করবে, যদি না করতে পারো আমি পরের দিন ক্লাসে করে দেবো।
এখানে ভালো করে দেখো, এ সেটটা একবার বি সেটের সাবসেট আর বি সেটটা একবার এ সেটের সাবসেট, তাহলে কি হবে, তারা পরস্পর সমান হবে। ঠিক আছে, তাহলে আজকে কি করলাম আমরা, যে সেটের কিছু সংজ্ঞা করলাম, সসীম সেট, অসীম সেট, একপদী সেট, শূন্য সেট, উপসেট, যথার্থ উপসেট, অধিসেট, তারপর সমান সেট, ইউনিভার্সাল সেট, সূচক সেট, এগুলো করলাম। আর তারপরে কি করলাম, 3-4টে ছোট ছোট উপপাদ্য আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে শূন্য সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট, প্রত্যেকটা সেট তার নিজেই উপসেট। আর আরেকটা হচ্ছে যে এ সেট বি সেটের উপসেট হলে, আর বি সেট সি সেটের উপসেট হলে এ সেটটা সি সেটের উপসেট হবে। আর এ আর বি যদি একে অপরের পরস্পর উপসেট হয়, একবার এ সেট বি সেটের উপসেট, একবার বি সেট এ সেটের, তাহলে তারা কী হবে, পরস্পর সমান হবে। তাহলে এইটুকুটাই করলাম, একটু ভালোভাবে দেখে নেবে। পরের দিন আমরা এইখান থেকে শুরু করব, আর এর পরের দিন আমরা করব ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, সবাই ভালো থাকবে।